হ্যালো রকিস, আই এম আশিকুর বিজয় ফ্রম সাইবার রকি। আজকে আমরা উপস্থিত রয়েছি সাউথ এশিয়ার সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি ইভেন্ট ফিনিক্স সামিট 2026। এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইবার সিকিউরিটি এক্সপার্টস, ইন্ডাস্ট্রি লিডার্স অ্যান্ড রিসার্চার্স। এই ভিডিওতে আমরা তাদের এমন কিছু প্রশ্ন করব যা শুধু সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য নয়, বিজনেস ওনার, স্টুডেন্টস, সাইবার সিকিউরিটি ইনথুসিয়াস্ট অ্যান্ড ইন্টারনেট ইউজারদের জন্য। ভাই, আপনার পরিচয় দিয়ে শুরু করবেন। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, প্রোডাক্ট সিকিউরিটি এবং থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে পাইপলাইনে আছি। পাইপলাইন হচ্ছে জাপানি সাইবার সিকিউরিটি কোম্পানি, যেখানে ইনিট জিরো নামে আলাদা একটা থ্রেট টিম আছে। যে থ্রেট টিমের আন্ডারে হচ্ছে আমরা এতে গ্রুপ হিসেবে কাজ করি, বিভিন্ন জাপানি এবং বাংলাদেশকে ফোকাস করে বিভিন্ন এপিটি গ্রুপ এবং রেঞ্জমেন্ট গ্রুপ নিয়ে কাজ করি। আচ্ছা, আমার কাছে আপনার দুটো কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেন ছিল, যারা অসীম নিয়ে কাজ করতেছে তারা যদি থ্রেট ইন্টেলিজেন্সে শিফট করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে কিরকম ক্রাইটেরিয়া নিতে লাগবে? আমি বলবো থ্রেট ইন্টেলিজেন্সের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ওসিনেট খুব ভালো মতো জানা, খুব ভালো মতো জানা। হ্যাঁ, খুব ভালো মতো জানা বলতে কি সব টাইপের টুলস নেই? আমি ব্রিটিশ ইন্টেলিজেন্সে যারা কাজ করে, এরকম এফবিআই তে যারা কাজ করে, তাদের কিছু কোর্স আছে। হ্যাঁ, ওসিনেটের কিছু ভালো ভালো কোর্স ইউটিউবে ওপেন পাওয়া যায়। হ্যাঁ, সো এই কোর্সগুলো যদি করেন, ওই স্কিলগুলো ট্রেড ইন্টেলিজেন্সে ডেফিনেটলি লাগে। এবং এই যদি স্কিল যদি না থাকে, আমি বলবো কেউ ভালো ট্রেড ইন্টেলিজেন্সে কাজ করতে পারে না। আহ, বর্তমানে ইন্টারন্যাশনাল বড় মার্কেটে তো অপশনটা অনেক চাহিদা। আপনি যদি আপওয়ার্ক, ফাইবার বিভিন্ন জায়গায় যেমন দেখি প্রচুর কাজ আছে, কিন্তু বাংলাদেশে অসিন্টের ফিউচারটা কি আসলে? বাংলাদেশে এখন পর্যন্ত আমি বলবো, সেটা যদি বলেন, আপনার ওসিলি ডিসপ্লে আছে, আপনি হয়তো ওই নিউজ পেপার যারা আছে তাদেরকে হেল্প করতে পারেন কোনো একটা পার্টি, কিন্তু সেটা সাইবার সিকিউরিটি পার্ট থেকে না, ডেফিনেটলি। হ্যাঁ, আবার যদি সাইবার সিকিউরিটি পার্টে বলেন, অনেক কোম্পানি হচ্ছে কিছু কিছু টুলস ডেভেলপ করার ট্রাই করছে, যেটা টুলগুলো অনেকটা ওসিনেটে যেগুলো টুলস লাইক মাল্টি ওর মতো অনেকগুলো টুলস আছে, এই টাইপের টুলগুলোর মতো করার ট্রাই করছে প্রিমিয়াম। তো আমি বলবো মার্কেটটা অনেক জিরো, একদম নেরো, এবং এটা ডে বাই ডে বাড়বে। বাড়তে হয়তো সময় লাগবে, বাট যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটটা অনেক ওপেন আমাদের জন্য, ওই স্কিলটা ডেফিনেটলি ওখানে লাগবে। আর সিটিপসও আছে, বাট প্রফেশনাল জায়গাতে বলবো যে যদি মার্কেট এক্সপ্যান্ড করতে চান, এখন থেকে স্কিলটা ফোকাস করেন ক্যান হচ্ছে বাইরের জন্য। জি, রিসেন্টলি মনে করেন যে দেখলাম যে ডিজিটাল ফরেন্সিক বলেন আর অসিন বলেন, এই সেক্টরটা একমাত্র গভর্নমেন্টের সাথে সীমাবদ্ধ, মানে সামরিক বা প্রশাসনের সাথে সীমাবদ্ধ। এটা কি আস্তে আস্তে কি সফটওয়্যার কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কি এটা কানেক্ট হতে পারবে? আনফর্চুনেটলি গভর্নমেন্টের যেগুলো আছে এগুলো খুব হচ্ছে ক্লাসিফাইড জায়গাতে আছে, ঠিক আছে? ওখানে যারা ওসিনেটে কাজ করে বা তারা যাদেরকে হায়ার করে, এগুলো খুবই সীমাবদ্ধ, যে টুলগুলো নিয়ে কাজ করে এবং যা নিয়ে কাজ করে সেগুলো বাইরে শেয়ার করতে না। যার কারণে আপনি হয়তো শিখতে চাইলে কালকে থেকে ওসিনেট যে আমি হয়তো গভর্নমেন্ট ইন্টারভিউতে ঢুকতে চাই, সেই সুযোগ হয়তো আপনি পাবেন না। হ্যাঁ, আনফর্চুনেটলি আমি বলবো এই জায়গাতে, এবং ওই জায়গাতে কয়জন কাজ করবে, ওদের টিমে কিন্তু এত বড় 5 জন 10 জনের অনেক বড় টিমও না। হ্যাঁ, এই বাইরে বড় টিম। সো এখানে অপরচুনিটি আমি বলবো খুব নেন। ওর আগে আমি অপরচুনিটিও বলবো না। হ্যাঁ, যদি লার্জ অ্যামাউন্ট ফিল্ডে না থাকে, যেমনটা আপনি বলেন সফটওয়্যার কোম্পানি গুলো বলবেন। এবং সফটওয়্যার কোম্পানি অনেকই এই জায়গাতে, সফটওয়্যার কোম্পানি আসলে কোনো ইন্টারেস্টেড না সিনিয়র ক্ষেত্রে। এটা বলতে পারি যে যদি সফটওয়্যার কোম্পানি গুলো সাইবার সিকিউরিটি পোর্শনটাকে ওপেন করে এবং সেই জায়গাতে সিনিয়র প্র্যাকটিস শুরু করে, তাহলে আই মিন যে অপরচুনিটি কথা আপনারা চাচ্ছেন সেটা হয়তো এক্সপান্ড হবে। আচ্ছা, যারা হচ্ছে যে থ্রেট ইন্টেলিজেন্সে আসতে হচ্ছে তার নিয়ে কমাতে জন্য যারা রিগিং এর অবস্থা আছে, তাদের কিছু যদি বলতে চান তাদেরকে বলতে পারেন। হচ্ছে কোশ্চেনেরটা আগে খুব ভালো মতো জানি। হ্যাঁ, কোশ্চেনেরটা যদি জানি তাহলে থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে একটু আগাইতে পারবে বা বুঝতে পারবে পসিবল। সেকেন্ড ওয়ান আমি বলবো বিভিন্ন থ্রেট অ্যাক্টর গুলো নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, এই থ্রেট অ্যাক্টর গুলো নিয়ে আমরা যেটা ওসিনেট নিয়ে ওটা ফার্দার ডিপ লেভেলে যাইনি। ওসিনেট নিয়ে স্কিলটা আছে, আমি জানি বের করতে পারি, বাট এটা নিয়ে কিভাবে কাজ করবো সেই পাইভট পয়েন্টটার মধ্যে আমরা ডিপলি অ্যানালাইসিস। ওই ডিপ অ্যানালাইসিসের জন্য যারা অলরেডি থ্রেট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, যে টপিক গুলো নিয়ে কাজ করে, ওই টপিক গুলো আমি ঠিক করতে বলবো। ওরা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে মিডিয়ামে ব্লগ করতে বলবো বা ইউটিউবে ভিডিও দেখতে বলবো। তাহলে একটু আইডিয়া হবে, কোরিলেট করতে পারবে
পারবে না এই জিনিসটা বের করতে হলে এই স্কিলটা লাগে, এই স্কিলটা আমার অলরেডি আছে, তাহলে এই স্কিলগুলো মিক্সড করে আমি হচ্ছে নতুন এই ইন্টেলিজেন্স তাদেরকে ফলো করলে এবং তাদের থেকে লার্নিংটাকে যদি বাড়াতে পারেন, আই থিঙ্ক হচ্ছে ট্রেকিং ইজ এ কনভার্ট এগিয়ে নেবে। ভাইয়া লাস্ট কোশ্চেন এবং মোস্ট ভাইরাল কোশ্চেন যেটা হইতেছে সেটা হচ্ছে যে এআই কি এই প্লেসটাকে রিপ্লেস করতে পারবে, বা এ নিয়ে অনেকে এখন টেনশন আছে যে আমি সেক্টরে আসতেছি, এআই যদি এই প্লেসটা যদি নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আমার ফিউচার কি হবে, আমার ফিউচারে আমি কি জব পাবো কিনা। যেমন রিসেন্টলি আমার একটা নিউজ দেখলাম যে আপনার অরাকল হচ্ছে যে অনেক মেম্বার ফায়ার করছে এআই এর কারণে, তো এই সেক্টরে কি এআই রিপ্লেস করতে পারবে কিনা? আমি বলবো এআই 5 বছর পর 10 বছর পর আরো বেশি চেঞ্জ হলে যে জিনিসটা পারবে না সেটা হচ্ছে ক্রিয়েটিভিটির জায়গা। মানুষের ক্রিয়েটিভিটির জায়গাতে ও হচ্ছে কখনোই কতটুকু পর্যন্ত লেভেলে নিজেকে নিতে পারবে না, যতটুকু রাখুক কখনো ওই টাচে হিউম্যান টাচটা যতটুকু একটা ন্যাচারাল জিনিস নিয়ে আসে রিসোর্সটা ওটা পারবে না, বরঞ্চ এটাকে ভয় না পেয়ে আমি বলবো এআইটাকে কিভাবে কাজে লাগানো যায় নিজের লার্নিং এর ক্ষেত্রে, নিজের ইকোসিস্টেমকে ফাস্টার করা যায়। তাকে যে এনার্জিটা করতে প্রবলেমটা সলভ করতে হয়তো আমার 7 দিন লাগতো, 5 দিন লাগতো, 5 ঘন্টা লাগতো, সেটা কিভাবে 5 মিনিটে আমি এআই ইউজ করে করতে পারি সেই থিঙ্কিংটা আমার করা উচিত বেশি, এবং এই জায়গাতে ক্রিয়েটিভিটিটা এআই কে ইউজ করে কাজে লাগানো উচিত। তাহলে আই থিঙ্ক হচ্ছে এআই চেঞ্জ হোক আর যে কোনো রেভলিউশনে হোক সেটাকে আমি ফাস্টার ওয়েতে করতে পারবো। মাইক্রোস আসতে পারে, নতুন নতুন এলএলএম মডেল আসতে পারে, হ্যাঁ, আমি ভয় না পেয়ে ওটাকে কিন্তু ইউজ করে আমার যে ইন্টেলিজেন্স বলেন বা সিটিএফ বলেন কিংবা হচ্ছে ওসিনেট বলেন সেখানে আমি কাজে লাগাবো, সেই বইটা যদি আমি ক্রিয়েটিভ ভাবে বের করতে পারি আই থিঙ্ক এর থেকে বড় মডেল আসলে আমাকে এজ এ অ্যানালিস্টকে ক্রিয়েটিভিটির জায়গাতে সে হচ্ছে কোনো হয়। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি টিম সাইবার রুকি থেকে। দয়া করে আপনার পরিচয়টা বলবেন। আমি হচ্ছে ফয়সাল পালোয়ান, তো হচ্ছে মেটাফোর সিকিউরিটি এলএলসি সিইও এবং তার সাথে ওসিন স্পেশালিস্ট হিসেবে আছে। জি, আমার কাছে একটা কোশ্চেন আছে যেটা অ্যাজ ইউজুয়াল সবার মাথার মধ্যেই এখন রানিং টাইমে ঘুরতেছে। তো হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে অসীম টুলসটা ইউজ করা হয়, পরবর্তীতে কোনো সময় সেই জিনিসটা কাজ না করতেও পারে বা নতুন মেথোডোলজি আসতে পারে। তো সেই ক্ষেত্রে টুলস কাজ করা বন্ধ হয়ে গেলে আপনি হচ্ছে যে টুলস খোঁজাখুঁজি না করে প্রফেশনাল অসীম মেথোডোলজি কিভাবে বিল্ড করেন, আপনার প্রফেশনাল ফ্রেমওয়ার্কটি স্টেপ বাই স্টেপ যদি বুঝে দেন বেটার হতো। বেসিক্যালি দেখা যায় যে ওসিন টুলস গুলো এগুলো হচ্ছে সাধারণত একটু প্রাইসিং হয়ে থাকে, প্লাস হচ্ছে তো কিরকম আমরা প্রাইসিং হয়ে থাকে? এগুলো হচ্ছে $2-3 হাজার উপরে হয়ে থাকে। সাবস্ক্রিপশন রেট আছে, তারপর হচ্ছে আপনি চাইলে বিজনেস পারপাসে যেগুলো আছে একদম মানে পার্মানেন্টলিও নিতে পারবেন, এরকম আছে অনেকগুলো। তো সেগুলো হচ্ছে আমাদের যে দেশে পারিপার্শ্বিক ক্ষেত্রে এই প্রাইসিং এ আমাদের নিয়ে নেওয়া হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা করি কি, ক্র্যাক ভার্সনটা ইউজ করি। ওই ক্র্যাকও সবসময় হচ্ছে আপনি যে ইউজ করতে পারবেন ওইরকম না। তো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাদের এইদিকে একটু সীমাবদ্ধতা আছে। তো ওই ওইটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে সবসময় আমি যেটা করি, আহ নিজে যে পার্সোনাল স্কিল, যে ম্যানুয়ালি যে কাজটা ওইটা আমি করে থাকি। বিশেষ করে হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ডর্ক ইউজ করে থাকি। ডকিং, যেটা ডকিং এর জন্য কি আপনি টুলস ইউজ করেন না ম্যানুয়ালি যে ডকিং মেথোডোলজি আছে সেটা ইউজ করেন? আমি বেসিক্যালি হচ্ছে ম্যানুয়ালি নিজে থেকে ডর্কিং তৈরি করি, প্লাস হচ্ছে কিছু এআই দিয়েও তৈরি করা হয় ডর্কিং। তো ডর্কিং দিয়ে সুবিধা হয় কি, আপনি যখন হচ্ছে একটা টুলসে আপনাকে কিছু সীমাবদ্ধতা থাকে, আপনি একটা সার্চ ইঞ্জিনে সব তথ্য পাবেন না টুলসের মাধ্যমে। হ্যাঁ। কিন্তু আপনি যদি নিজে থেকে ডর্কিং করেন, আপনি ডর্কিং করলে আপনি সার্চ ইঞ্জিনের কাছে কি তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটা সে এক্সাক্ট আপনাকে ওইটা বের করে দিতে পারবে, শুধু হচ্ছে আপনি যদি ডকিং করে সার্চ ইঞ্জিনকে জানাতে পারেন। তো সেই ক্ষেত্রে সবসময় হচ্ছে আমি টুলস থেকে আমি নিজে ম্যানুয়ালি যে সার্চ করি ওইটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। আর টুলস কিছু কিছু ক্ষেত্রে টুলসও প্রয়োজন হয় মানে টুলস এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না, না। নিজের মেথোডোলজি, নিজের নিজের ক্রিয়েটিভিটি methodology, সবকিছু শো করতে হবে। এখন আপনি যেটা বললেন যে ডকিং ইউজ করে থাকেন, কথা হচ্ছে যে একটা এআই, তুমি কোনো টাইপের এআই বা এজেন্টিক এআই, সে হচ্ছে নিজে থেকে সবকিছু ডকিং করতে পারে। তো সেক্ষেত্রে এআই যে ডকিং সিস্টেমটা ইউজ করে আপনার ডাটাগুলো দেয় আর আপনি যেটা ম্যানুয়ালি করেন, এর মধ্যে কি ডাটা কি কোনো
প্রবলেম এক্স্যাক্টলি differentiate হয়। ডিফারেন্সিয়েট হবে। কারণ আপনি নিজে থেকে একটা যে ডলফিন ইউজ করবেন বানাবেন, এআই কিন্তু তার থেকে ভিন্ন, ও ওর মতো করে তৈরি করবে, আপনি আপনার মতো করে তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে ডিফারেন্স থাকে, আপনি কি তথ্যটা চাচ্ছেন, আপনি এআই কে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি নিজে থেকে ইউজ করেন, যে নিজে যদি ডরকিং তৈরি করে যে সার্চ ইঞ্জিনে সার্চ করেন, আপনাকে ওই তথ্যটা দিবে। আর আপনি যদি এআই কে দেন, তখন হচ্ছে এআই নিজের মতো করে ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইনফরমেশন পাওয়াটা ডিফারেন্স। Sure. ধন্যবাদ। Hello, sir. Hi. Assalamu alaikum. Thank you for giving us time for the interview or blog. Yeah, no worries. Kindly, please, could you please introduce yourself? Okay, so my name is Dr. Shankar Karupaya. I'm an academician. I'm an associate professor in University of Science Malaysia in a department called Cybersecurity Research Center. Thank you, sir. I have a question for you. What matters most for getting into a top cybersecurity master's or PhD program other than a high GPA? I don't really think, first of all, high GPA is the requirement. I mean, of course, the university has its baseline requirement that you have to hit. But beyond that, I think as a person who wants to venture into the cybersecurity field and at least picking up masters and PhD, you need to figure out whether you want to just learn knowledge, or do you want to go into the direction of R&D. So if you go into the domain of knowledge, then you can pick a coursework or mixed mode master's program where you will learn things like, oh, what is ethical hacking, what is cryptology, cryptography, what is advanced network security and stuff like that. But if you go into the domain of research, that is going to train your brain into thinking beyond what's already there. But that also means you already need to have some knowledge. You don't have to be already good with all the technical knowledge. You can already learn in the pathway, because trust me, you don't actually need all the skills, all the technical skills that you can read about cybersecurity. And you don't have to be the guy who knows everything. What kind of colleges need to be applied for the master? Uh, I think many universities giving the full funded scholarship. Yeah. What they see? Okay. I don't know about other countries. I can talk about how it is in You Malaysia. can talk about your Yeah. university. So in Malaysia, if let's say a student is coming in under a scholarship, it has to be full research. We don't offer scholarship for mixed mode or coursework. So that's the first distinction, meaning you're coming in with the intention of doing research. And when you do research, oftentimes it's not something that's already existing out there. You want to do something better. So you have this, you want to do something more. For example, I'm going to enhance the AI model for the intrusion detection system. That's the angle that you have to come in, which also means you must be determined, must be able to, how do I say, applying is one thing, but being able to think out of the box, because you're going to do research. I have to show my skills potentially, and It's not about applying. so much research paper for applying the masters. No, applying for, okay, if you already have a research paper, it will be helpful for How many research paper need to be I- applying? at least one. This one. Yeah, when you have at Only least one research paper can give me a full funded scholarship. Okay, in order to give you the scholarship, okay, two things. First, scholarships are given by different entities like the Organization of Islamic Countries, OIC. So that's going to look into your GPA for your bachelor's, your curricular activities, and so on. They don't actually look into your how many papers that you have. But if you go into the university without scholarship, there are possibilities that, for example, me as an academician, I have grants, and in that grant, I need people to actually work on those grants. So you can actually do your master's while being funded by the grant, right? But normally grants will have a requirement that I have to publish papers. So if you already published before, I know it's going to be easier with you. So if I have to compare a candidate with no paper publication with someone with paper publication, obviously I would prefer to him if everything else is the If I same. compare. Yeah, if I were to compare, then I'll have to decide. But the more paper is better. But it also matters
where you publish the paper. You can publish it on, how do I say, normal conference or local conference, or you can publish it in international conference. It makes a difference in where you publish, because the quality of your publication matters. Q1 or Q3 and so like that. If you want to go into that So direction, yeah. hence the Q1 is more powerful But than Q3. I would say, from a cybersecurity perspective, that is not the sole yardstick. If you are applying, for example, I will read what is the content of the paper, how did you approach the problem, and so on. So an academician or your mentor will be able to assess, okay, he's able to think the way that I want, for example, and then I can make decisions based on that. Can you shortly suggest the listener to how can he skillful yourself to apply for the foreign masters or PhD? Okay. First of all, don't be shy. I think language is not a barrier. So I think most of y'all here can actually speak well in terms of English, but you need to actually pick up all the other skills. So technical skills are something that you have to build, and you will continuously build. Cybersecurity is not something that I'm done. Everything evolves. Even I have to actually study more things day in, day out. So that's the most important skill. But thirdly, there's a lot of scholarships available. You just have to apply. Don't think, I wouldn't be able to get that scholarship. Try. You'll never know. Yeah. Yeah. Thank you so much for No problem. All right. Thank you. Welcome. আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিবেন? আমি আবিদ আহমদ, বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছি সিএসসি ডিপার্টমেন্টে। এছাড়াও সেন্টার ফর সাইবার সিকিউরিটিতে কোঅর্ডিনেটর হিসেবে আছি। বর্তমানে স্টুডেন্টরা যারা সাইবার সিকিউরিটিতে পড়াশোনা স্টাডি করতেছে, সাইবার ফিল্ডে আসতে হচ্ছে, তাদের আসলে সাইবার সিকিউরিটি কোন ডোমেইনগুলোতে ফোকাস করে আগানো উচিত? সাইবার সিকিউরিটি তো একটা হিউজ ডোমেইন ইটসেলফ। সো এখানে অফেন্সিভ সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক্স, ইনফরমেশন জিআরসি, যেটা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট। সো এই ফিল্ডগুলোতে অনেক হিউজ ডিমান্ড সামনে হবে। এছাড়াও এআই এর যে আধিপত্য, সো এআই এর সাথে যদি আমাদেরকে অ্যালাইন করে চলতে হয়, সেক্ষেত্রে এজেন্টিক এআই ইন সাইবার সিকিউরিটি এটাও সামনে হিউজ ডিমান্ড ক্রিয়েট করবে। আপনার কি মনে হয় যে এজেন্টিক এআই অথবা যে নর্মাল এআই এটা কি সাইবার সিকিউরিটিকে রিপ্লেস করতেছে, না এটাকে উপর পর্যায়ে নিয়ে যাচ্ছে, না মানুষের কাজ ইজি করতেছে? না, আমার মনে হয় না রিপ্লেস করতেছে, এটাকে এনহ্যান্স করতেছে, অ্যাডভান্সমেন্ট করতেছে। অতীতে আমরা ম্যানুয়ালি কাজ করতাম, তারপর অটোমেটেড প্রসেস আসছে। এখন এজেন্টিক এআই সেই জিনিসটাকে আরো এনহ্যান্স করতেছে। রিসেন্টলি যে ক্লাউডের যে এআই বেরিয়েছে ফেবল 5, যেটা হচ্ছে মেথোসের সাথে কানেক্টেড, তো অ্যান্ড্রোপিক যে চিন্তা ভাবনা করে আমাদের রিপোর্ট দিয়েছিল যে এআই নিজে থেকে থিঙ্ক করতে পারে এবং নিজে থেকে নিজের ডাটা হাইড করে, সেক্ষেত্রে যদি এআই হাতে সাইবার সিকিউরিটিকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি সেফ থাকবে? প্রথমত ছেড়ে দেওয়া হবে না, আর এটা অনেকটা মার্কেটিং স্ট্যান্স ছিল। আর আমরা তো দেখলাম রিলিজ হওয়ার পরে, তারপরে তো সেটাকে আবার ব্লক করে দেওয়া হলো। তো ছেড়ে দেওয়া হবে না, আর ছেড়ে দিলেও তখন আমাদেরকে আরো পুশ করতে হবে সামনে, আরো বেটার, মানে হিউম্যানদের আরো বেটার করার জন্য পুশ করতে হবে নিজেদের। তাহলে এটা বেটার হয় না যে আমরা এআই পেনিট্রেশন টেস্টিং এর দিকে ঝুঁকলে বেটার হয়? হ্যাঁ, অবশ্যই এআই পেনিট্রেশন টেস্টিং এর দিকে ঝুঁকতে হবে, কিন্তু সাথে আহ, আমাদের ফাউন্ডেশনাল ফার্স্ট নলেজটা দরকার। কারণ আমরা যদি ফাউন্ডেশনাল ফার্স্ট নলেজ আমাদের না থাকে, সেক্ষেত্রে এআই আমাদেরকে যা দিবে বা এলএলএম আমাদেরকে যা দিবে, আমাদেরকে সেটাই বিশ্বাস করতে হবে। সো বেসিক যে কোর নলেজ, এই জিনিসগুলো আমাদের সবসময় লাগবে। ফান্ডামেন্টাল কনসেপ্ট নলেজ সবসময় দরকার। ইউনিভার্সিটি লেভেলে যে সাইবার সিকিউরিটি লার্নিং যে একাডেমিক যে ওয়েটা, এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যায় কতটুকু কার্যকরী আপনার কাছে মনে হয়? বর্তমানে তেমন কার্যকরী না, কারণ ইউনিভার্সিটির যে কারিকুলাম, সেখানে অনেক কিছু প্যারামিটার, অনেক পার্সপেক্টিভ থেকে সে কারিকুলাম ডেভেলপ করা হয়। কিন্তু ইন্ডাস্ট্রি সুপার ফাস্ট, ইন্ডাস্ট্রি অনেক ফাস্ট গ্রো করে। তো সেক্ষেত্রে কারিকুলাম আমাদের অনেক আউটডেটেড থাকে, আমরা যেটা দেখতে পাই নর্মালি। তো এখানে স্টুডেন্টের নিজের কিছু করতে হবে। আমরা দেখি একটা ব্যাচ থেকে একজন আউটশাইন করে। তো তারা কিভাবে করে?
ইউনিভার্সিটি আমাদেরকে রাস্তা দেখাবে, কিন্তু সেই রাস্তায় হাঁটা এবং ভালোভাবে হাঁটা এটা নিজেকে শিখতে হবে। অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমি তো যতটুকু আপনার সম্পর্কে জেনেছি, আপনি হচ্ছে যে ইউকে থেকে পড়াশোনা করছেন সাইবার সিকিউরিটি ফিল্ডে। ওখানকার কারিকুলাম সিস্টেম আর বাংলাদেশের কারিকুলাম সিস্টেম আমাদের কতটুকু পিছিয়ে আছে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে? সাইবার সিকিউরিটি ক্ষেত্রে পিছিয়ে থাকার প্রশ্ন আসবে যখন এখানে কারিকুলাম থাকবে। এখানে তো আসলে তেমন কারিকুলামই নাই সাইবার সিকিউরিটি, যেটা সত্য। আপনারা দেখতে পারেন আমাদের এখানে যারা সাইবার সিকিউরিটি ডিগ্রি প্রোভাইড করে তাদের কোর্স কারিকুলাম সিলেবাস ওপেন করে দেখতে পারেন। আর দেশের বাইরের যে কোনো একটা ইউনিভার্সিটির বা ইউকে যে কোনো একটা ইউনিভার্সিটির সবকিছু তো ওয়েবসাইটেই থাকে। সো জাস্ট কম্পেয়ার করলেই দেখবেন যে আমরা সাইবার সিকিউরিটির নামে কি করছি এবং দেশের বাইরে তারা কি করছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো ভালো ভালো লাগলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইবার সিকিউরিটি টিম থেকে আজকে আপনার হোস্ট। আপনি আপনার পরিচয়টা দিবেন। হ্যালো এভরিওয়ান, আমি এমডি মফিজুল হক রূপক অ্যাজ এ চিফ অপারেশন অফিসার হিসেবে মেটাভার্স সিকিউরিটিতে বর্তমানে আছে। আর সাইবার সিকিউরিটিতে দীর্ঘ 4-5 বছর যাবত আমি এই সেক্টরে রান করছি আর কি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কোনো টিম অথবা কোম্পানি তাদের ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নেওয়ার জন্য ডিল করে, সেখানে ভৌগোলিক দূরত্বের কারণে আপনার একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়। কোম্পানি নিজের সেন্সিটিভ ডাটা নর্মালি তো কাউকে দিবে না। হ্যাঁ, তো এই প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা ওই ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করলে তারা আমাদের উপর ট্রাস্ট করে তাদের সেন্সিটিভ ডাটা প্লাস প্রজেক্ট আমাদেরকে দিবে? আচ্ছা, এখানে মূলত কয়েকটা বিষয় আছে। বিষয়গুলোর মধ্যে মানে এক একজনের স্ট্র্যাটেজি তো এক এক রকম। জি। যদি আমারটা যদি আমি বলতে চাই, তো এখানে মানে আমি যা করি আর কি, ওই বিষয়টা যদি বলতে চাই, আমি কয়েকটা বিষয় খেয়াল করি। যেমন আমি নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করি, বা আমার একটা টিমের আইডেন্টি ক্রিয়েট করি, বা আমি একটা স্কুল কোম্পানির একটা আইডেন্টি ক্রিয়েট করি আর কি, বা আমি করছি। তো ওইখান থেকে ফার্স্ট অফ অল আমি ক্রিয়েট করার চেষ্টা করছি যে আমার কোম্পানির আইডেন্টি ক্রিয়েট করা। কোম্পানির আইডেন্টি ক্রিয়েট করতে হলে আপনার ভালো একটা টিম লাগবে, একজন সেলস অফ মার্কেটিং এর টিম লাগবে, একজন উপদেষ্টা হিসেবে লাগবে, যা যে কিনা দেশের বাইরে এবং দেশে উভয় মানে ইন্টারন্যাশনালি ডিল গুলা সে হ্যান্ডেল করবে। হ্যান্ডেল করতে পারে বা ফুলফিল করতে পারে। তো এখানে প্রোফাইল মেকিং বা আপনার ক্লায়েন্টের সাথে যে সমঝোতা, যেটাকে বলে আমরা ট্রাস্টের যে প্রবলেমটা বলি, এটা বাইরের দেশের জন্য মানে আমাদের বাংলাদেশে এজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে সব জায়গায়। একটু জটিল হয়ে পড়ে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে বাংলাদেশটাকে রিপ্রেজেন্টেটিভ করতে গেলে বা ওইখানে অনেক বাধা পড়ে। এই বাধার ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন আপনি যদি একটা টিম থাকে, এই টিমের আইডেন্টি ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল টিমের কিছু সার্টিফিকেশন নিতে পারে, কোম্পানির সার্টিফিকেশন নিতে হয়, যেমন আইএসও আছে, আরো কিছু সার্টিফিকেশন আছে, এগুলা নিতে হয়। ওএসিপি তখন আছে। হ্যাঁ, ওএসিপি তো এজ এ টিমে পার্সোনাল ইন্ডিভিজুয়ালি হয় আর কি। না, ওএসিপি নিয়েও তো অনেকে এখন বিভিন্ন কোম্পানি এখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওইটা মানে একটা টিম অনেকভাবে ক্রিয়েট হয় আর কি, সাইবার সিকিউরিটি টিম গুলো অনেকভাবে ক্রিয়েট হয়, যা আমি দেখছি আর কি। কিছু দেখছি অনেকে যে OS3WE, যেটা ওয়ার্ক থেকে যে কিউব যে সার্টিফিকেশন, অনেকে 4 জন কিউব সার্টিফিকেশন দাঁড়িয়ে আছে, ওরা একটা টিম হয়, টিম ক্রিয়েট করার পরে ওরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করলে ওইটা সহজে হয়ে যায়। তারপর আবার ইন্ডিভিজুয়ালি অনেকে দীর্ঘ 4 বছর 5 বছর এই জায়গায় শ্রম দিতে বা সাইবার সিকিউরিটিতে বিভিন্ন কোম্পানির সাথে তারা কাজ করেছে, তাদের তাদের অন্যরকম একটা নেটওয়ার্ক বিল্ড হয়। ওই নেটওয়ার্ক বিল্ডের মাধ্যমে যখন ক্লায়েন্টের কাছে যাওয়া হয়, তখন ক্লায়েন্টও জিনিসটা অথরাইজ করে, আর ক্লায়েন্টও তখন অ্যাপ্রোচ করলে জিনিসটা সহজ হয়ে যায়। আর এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া, মানে এশিয়ার যে দেশগুলো আছে, এশিয়া রিজনটা। হ্যাঁ এশিয়া রিজনের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম। আবার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো, যে এশিয়া রিজনের ভিতরে যারা আছে তারা আবার ট্রাস্ট,
তারা তাদের মানে আমি ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করলে ইন্ডিয়া আমাকে অ্যাপ্রোচ গ্রহণ করবে, আবার আমি চায়নাকে যদি অ্যাপ্রোচ করি চায়না আমাদের গ্রহণ করবে। আমি যদি জাপানকে যদি করি তাহলে জাপান আমাদেরকে গ্রহণ করবে। কিন্তু আমাদের ইউরোপ বা আমেরিকার যে সাইট গুলা আছে ওইগুলাতে আমাদের ট্রাস্টেড ওই লেভেলে যাইতে হলে ওদেরকে আমাদের সাথে কোলাবোরেশনে নিতে হবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখন যারা রানিং বিভিন্ন টাইপের সিটিএফ টিমে যারা আছে, তারা তো অবভিয়াসলি টিমে থাকবে না, জাস্ট সিটিএফ ও খেলবে না, তারা বিভিন্ন কোম্পানিতে যাবে অথবা নিজেদের কোম্পানি তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের প্রজেক্ট পাওয়ার পসিবিলিটি কিরকম? বাংলাদেশে কি সেই আশানুরূপ কি প্রজেক্ট পায় না, যারা? এটা পসিবিলিটি 100% থেকে 10%। কারণ একটা সিটিএফ প্লেয়ার জাস্ট সে লার্নিং প্লাস তার ক্যাপাবিলিটি নিয়ে মানে সে শো করে আর কি। তাহলে তাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জন্য প্রস্তুতি নিতে লাগবে। ইন্ডাস্ট্রিয়াল লেভেল নিয়ে তার যদি কাজ করতে হয় বা সে এই যে তুমি যে কথাটা বললা যে সে বাইরে থেকে প্রজেক্ট নেওয়া বা এই জিনিসগুলো ডিল করা, এই ক্ষেত্রে তার অনেক কিছু নিজেকে ডেভেলপ করতে হয়, একটা সিঙ্গেল পার্সন হোক একটা টিম হোক। Thank you for giving us a short Yeah. time. Thank you for. Could you please introduce yourself at first? Yeah, I'm Piotr Kijewski from the Shadow Server Foundation. So I have a question for you, for the listeners. As the CEO of Shadow Server, your focus is on tracking global malware and botnets. How can developing countries use free cyber threats data to find and stop malware, botnet, and big cyber crime attacks? Well, they can subscribe to our feeds because we monitor these globally, right? So one of the easiest ways is just subscribing to our feeds, and we'll try to give you the data for these networks. Of course, it's only limited to the actual owners of the assets that we give the data to, so we don't give the data to third parties. But that is one quick way of achieving that. Yeah. Can you tell us the short about the botnets and others what? Oh well, there are many different ways nowadays that botnets work, but on a general abstract level, it's usually there is like a command control infrastructure that is used to control a botnet, usually domain based. There are protocols that the bot communicates that the bot uses to communicate with command control infrastructure, and operators of this infrastructure find different ways to infect systems and users or enterprise systems for the purpose of like financial crime or espionage, right? So that's more or less a very general vision of how these things work. Yeah. Which kind of vendor certification or certification needs to applying for Shadow Server, your company? We don't really use any certifications as such, right? So we only focus on actual talent that aligns with the mission and the right mindset, where the mindset is the mission, not the money, right? Thank you, sir. That's much. Thank you. Thank you.